Hello everyone, myself Shamrat Ali. Welcome to my channel Geography School. তো স্টুডেন্ট আজকে আমরা কি পড়ব? দশম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। প্রথম অধ্যায় শুরু করব আজকে। প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। এরপর থেকে পরের ক্লাসগুলো প্রতিনিয়ত পাওয়া যাবে। তো আজকে আমরা শুরু করি বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। প্রথমে জানতে হবে আমাদের বহির্জাত প্রক্রিয়া কী। বহির্জাত প্রক্রিয়া কি? দেখো, ক্লাস 9-এর মধ্যে আমরা পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই সবারই মনে আছে যে পৃথিবীর অভ্যন্তরে আর পৃথিবী পৃষ্ঠের বাইরে, অর্থাৎ ভূপৃষ্ঠের অভ্যন্তরে আর পৃথিবী পৃষ্ঠের বাইরে দুই রকমের শক্তি কাজ করে, একটা বহির্জাত শক্তি আর একটা অন্তর্জাত শক্তি। তো বহির্জাত শক্তি কি হবে? পৃথিবীর বাইরে কাজ করবে, পৃথিবী পৃষ্ঠের বাইরে কাজ করবে। অন্তর্জাত শক্তি কি করবে? পৃথিবীর অভ্যন্তরে কাজ করবে। অন্তর্জাত শক্তি পৃথিবীর অভ্যন্তরে কাজ করবে। তো ক্লাস 9-এ আমরা পড়েছিলাম অন্তর্জাত শক্তি। অন্তর্জাত এর ফলে কি হয়েছিল? এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে কি হয়েছিল? অন্তর্জাত প্রক্রিয়ার ফলে বেশ ভূমিরূপ সৃষ্টি হয়েছিল, যেমন পাহাড় বা পর্বত, মালভূমি আর সমভূমি। যখন ভূ অভ্যন্তরের নিচে এই অন্তর্জাত প্রক্রিয়া ক্রিয়াশীল হয়, তখনই আমরা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো গঠিত হতে লক্ষ্য করতে পারি, যেটা আমরা নবম শ্রেণীর অধ্যায়ের মধ্যে পড়েছিলাম। কিন্তু দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে আমরা অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পড়ব না। অন্তর্জাত প্রক্রিয়া সম্পর্কে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলোই সৃষ্টি হয়। আর বহির্জাত প্রক্রিয়া বলতে পৃথিবীর অভ্যন্তরে নয়, পৃথিবী পৃষ্ঠের বাইরে যখন যেই প্রক্রিয়াটি ক্রিয়াশীল হবে, তার ফলে যে ভূমিরূপের সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলবো বহির্জাত প্রক্রিয়া। আর এই বহির্জাত প্রক্রিয়া ফলে কি কি সৃষ্টি হতে পারে? এই পাহাড়ের মধ্যে এই বহির্জাত প্রক্রিয়া কার্যকর হতে পারে, পর্বতের মধ্যে হতে পারে, মালভূমির মধ্যে হতে পারে এবং সমভূমির মধ্যেও হতে পারে। অর্থাৎ এই যে অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির সৃষ্টি হলো, তার উপরে পৃথিবী পৃষ্ঠের বাইরে যে শক্তি কাজ করবে এবং পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির এইগুলোর চেঞ্জেস নিয়ে আসবে, পরিবর্তন নিয়ে আসবে, তখনই ভূমির আকার আকৃতির চেঞ্জ হবে। তার জন্যই আলাদা আলাদা ভূমিরূপের সৃষ্টি হবে। যখন কোনো একটা ভূমির আকৃতিগত, গঠনগত দিক থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, তখনই আমরা বলি সেটা ভূমিরূপ। ঠিক সেই ভূমিরূপ সৃষ্টি করতে এই বহির্জাত প্রক্রিয়ার কিন্তু অনেক বড় হাত রয়েছে। আর এই বহির্জাত প্রক্রিয়া কার্যকর করতে যে শক্তিটা কাজে লাগে, তাকে ফের বলা হয় কি? বহির্জাত শক্তি বলা হয়। বহির্জাত শক্তি। তার মানে এই বহির্জাত প্রক্রিয়াকে ক্রিয়াশীল করতে এই বহির্জাত শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বাইরে কাজ করে যেই প্রক্রিয়া, সেটা আমরা জানলাম যে বহির্জাত প্রক্রিয়া। কিন্তু এই বহির্জাত প্রক্রিয়াকে কার্যকরী কে করে? বহির্জাত শক্তি করে। এবার আমাদের জানতে হবে বহির্জাত শক্তি তাহলে কোনগুলো। বহির্জাত শক্তি কোনগুলো? যেমন হতে পারে নদী, হতে পারে বায়ু, হতে পারে হিমবাহ। তাহলে তুমি দেখবে এই শক্তিগুলো কখনোই ভূ অভ্যন্তরে কাজ করে না। এই শক্তিগুলো সবসময় ভূপৃষ্ঠের বাইরে কাজ করে এবং ভূপৃষ্ঠের সামান্য নিচে, ভূপৃষ্ঠের বাইরে এবং ভূপৃষ্ঠের থেকে সামান্য নিচে এই শক্তিগুলো কাজ করে। তার জন্য এগুলোকে বলা হয় বহির্জাত শক্তি। এছাড়াও উষ্ণতা হতে পারে, আর্দ্রতা হতে পারে, বায়ুর চাপ হতে পারে। এই বহির্জাত শক্তিগুলোকে ফের দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে স্থিতিশীল শক্তি, স্থিতিশীল, আর একটা গতিশীল। তাহলে স্থিতিশীল শক্তি আর গতিশীল শক্তি কোনগুলো? বোঝা যাচ্ছে কথার মাধ্যমে। স্থিতিশীল মানে এক জায়গায় স্টেবল অবস্থায় থাকবে, গতিশীল অর্থাৎ প্রবাহমান মানে চলতে থাকবে, এমন শক্তির কথা বোঝাচ্ছে। তাহলে স্থিতিশীল শক্তি কোনগুলো বলতে পারি আমরা? বলতে পারি বায়ুর চাপের কথা বলতে পারি আমরা স্থিতিশীলের মধ্যে, উষ্ণতার কথা বলতে পারি, আর্দ্রতার কথা বলতে পারি, এই সমস্ত কিছুকে আমরা স্থিতিশীল শক্তির মধ্যে ফেলতে পারি। আর গতিশীলের মধ্যে কোনগুলো ফেলবো? যেগুলো বয়ে চলে, যেমন হতে পারে নদী, হতে পারে বায়ু, হতে পারে হিমবাহ। যদিও সবগুলাই কিন্তু বহির্জাত শক্তি, হোক সে নদী, হোক সে বায়ু
বা উষ্ণতা বা আর্দ্রতা সবগুলোই পৃথিবী পৃষ্ঠের বাইরেই কাজ করে, কিন্তু এগুলোর মধ্যে দু রকম আছে, একটা হচ্ছে অন্তর্জাত একটা স্থিতিশীল আর একটা গতিশীল। যেগুলো বয়ে চলে সেগুলো গতিশীল, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি। আর স্থিতিশীল যেগুলো বয়ে চলে না, একটা জায়গায় স্টেবল অবস্থায় ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, যেমন হতে পারে উষ্ণতা, আর্দ্রতা, তারপরে হচ্ছে বায়ুর চাপ, বায়ু প্রবাহ, এগুলোকে আমরা বলবো হচ্ছে স্থিতিশীল শক্তি। এরপরে এই যে বহির্জাত প্রক্রিয়া, যার ফলে এই পাহাড় বা পর্বত বা মালভূমি বা সমভূমির মধ্যে আমরা চেঞ্জেস লক্ষ্য করতে পারি, তাই না? এই বহির্জাত প্রক্রিয়া ফের বেশ কতগুলো পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন হয়। অর্থাৎ আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে কি জানলাম, যে পৃথিবী পৃষ্ঠের বাইরে এই শক্তিগুলো কাজ করে, এই যে নদী, বায়ু, হিমবাহ বা উষ্ণতা, আর্দ্রতা, এগুলো কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখন তাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। আর এই বহির্জাত প্রক্রিয়া কার্যকরী ঘটানোর জন্য তিনটি পর্যায় বা তিনটি পদ্ধতির মাধ্যমে কি করে এই বহির্জাত প্রক্রিয়া তার কাজকর্ম সম্পন্ন করে। তিনটি পদ্ধতি তিনটি কি কি? নাম্বার 1 অবরোহণ পদ্ধতি, 2 আরোহণ পদ্ধতি, আর 3 হচ্ছে পর্যায়ন পদ্ধতি। তো এবারে আমরা এই তিনটারই ডিটেলস জানবো, কি অবরোহণ, কি আরোহণ আর কি পর্যায়ন। অবরোহণ, আরোহণ আর পর্যায়ন, এই তিনটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। আর বহির্জাত প্রক্রিয়াকে কার্যকরী করতে কোন শক্তি কাজ করে? বহির্জাত শক্তি কাজ করে। এই বহির্জাত শক্তির মধ্যে কে কে পড়ছে? নদী, বায়ু, হিমবাহ, বায়ুর চাপ, উষ্ণতা, আর্দ্রতা, এরা পড়ছে। আর এই সমস্ত প্রক্রিয়াগুলো যখন পৃথিবী পৃষ্ঠের উপরে ক্রিয়াশীল হয়, সেই প্রক্রিয়াগুলো তিনটি পদ্ধতির মাধ্যমে এই ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এবার আমরা এই তিনটি পদ্ধতি জানবো। দেখো কি করে এই তিনটি পদ্ধতি বহির্জাত প্রক্রিয়াকে কার্যকরী করে। তো সবার প্রথমে হচ্ছে অবরোহণ পদ্ধতি। কোন পদ্ধতি? অবরোহণ পদ্ধতি। অবরোহণ পদ্ধতি বলতে যখন বহির্জাত প্রক্রিয়াগুলোর মাধ্যমে কোনো স্থানের বা কোনো ভূমিরূপের ক্ষয় লক্ষ্য করা যাবে। কি লক্ষ্য করা যাবে? ক্ষয় লক্ষ্য করা যাবে। ক্ষয়ের ফলে যে পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো অবরোহণ পদ্ধতি। অবরোহণ পদ্ধতি এটা ক্ষয়ের মাধ্যমে সম্পন্ন হয়। আর আরোহণ পদ্ধতি যখন বহির্জাত প্রক্রিয়া আরোহণ অর্থাৎ সঞ্চয়ের ফলে সৃষ্টি হবে। কিসের ফলে সৃষ্টি হবে? সঞ্চয়ের ফলে অর্থাৎ কোনো ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, মেনে নাও, আর সেই ভূমিরূপের পরিবর্তন যদি সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো আরোহণ পদ্ধতি। অর্থাৎ কোনো একটা ভূমিরূপ আছে, ধরো এটা একটা ভূমিরূপ, এই ভূমিরূপ বিভিন্ন রকম প্রাকৃতিক বহির্জাত শক্তিগুলো কাজ করলো, হতে পারে নদী, হতে পারে বায়ু, এই শক্তিগুলো ধরো কাজ করলো। তখন এই কাজ করার দরুন যদি নদী আর বায়ু এই ভূমিরূপকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে, ক্ষয় করতে থাকে, তাহলে এই ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে কি হতে থাকবে? কমতে থাকবে। আগের অবস্থায় ভূমিরূপ এই পর্যায়ে ছিল, এবার ক্ষয় করার দরুন কি হবে? এটা ধীরে ধীরে উচ্চতা তার কমবে, হ্রাসপ্রাপ্ত হবে। তাহলে যখন এই ক্ষয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অবরোহণ পদ্ধতি। বুঝতে পেরেছো সবাই? অর্থাৎ কোনো একটা ভূমিরূপ আছে, এখানে বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তিগুলো কাজ করলো, যেই প্রাকৃতিক শক্তিগুলো বহির্জাত শক্তিকে কার্যকরী করে, সেই প্রাকৃতিক শক্তিগুলো কি করলো? ক্ষয় করার সাথে সাথে ভূমিরূপের উচ্চতা কি হয়ে যাবে? কমবে কি কমবে নয়, ভূমিরূপের উচ্চতা কমে যায়। আর এই পদ্ধতিটারই নাম তখন হয় অবরোহণ পদ্ধতি। এই অবরোহণ পদ্ধতির মাধ্যমে বহির্জাত শক্তিগুলি ভূমিরূপের উচ্চতাকে ধীরে ধীরে ক্ষয়ের মাধ্যমে কমিয়ে তোলে। নেক্সট আরোহণ পদ্ধতি কি? এই যে ক্ষয়িত পদার্থগুলো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো নিচু জায়গায় গিয়ে কি হলো? জমা হবে। কোনো না কোনো নিচু জায়গায় গিয়ে ক্ষয়িত পদার্থগুলো ধীরে ধীরে জমা হবে। তাহলে কোনো নিচু জায়গায় যখন জমা হচ্ছে, তাহলে এর উচ্চতা ধীরে ধীরে জমা হলো, আবার জমা হলো, জমা হওয়ার ফলে কি হতে পারে? তাহলে প্রথমে এই অবস্থায় ছিল, আবার জমা হতে 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 তাদের উচ্চতা ধীরে ধীরে কি হচ্ছে? বাড়ছে কি বাড়ছে নয়? অবশ্যই বাড়ছে। তাহলে কোনো ক্ষয়িত পদার্থ ক্ষয় হচ্ছে, তার মানে বুঝবে কোথাও না কোথাও গিয়ে ওই ক্ষয়িত পদার্থগুলো জমা হচ্ছে। আর জমা হওয়ার দরুন তাহলে ভূমিরূপের উচ্চতা কি হয়? বাড়ে কি বাড়ে নয়? অবশ্যই ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়। এটার ফলে ভূমিরূপের উচ্চতা কি হয়ে যায়? কমে যায়। কিসের ফলে? অবরোহণের ফলে। আর আরোহণের ফলে কি হয়? ভূমিরূপের উচ্চতা
বৃদ্ধি পায়, কারণ জমা হচ্ছে, সঞ্চয় হচ্ছে, সঞ্চয়ের ফলে ধীরে ধীরে ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পাবে। আর লাস্ট হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নের ফলে কি হয়, ধরো কোনো একটা উঁচু ভূমিরূপ এইখানে আছে, আর এখানে মাঝখানে কোনো একটা এই সমস্ত জায়গায় নিচু ভূমিরূপ আছে, আর এটাতে ক্ষয় প্রক্রিয়া কার্যকরী হচ্ছে। তো এটা ক্ষয় হতে 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 ক্ষয়িত পদার্থগুলো কোথায় আসবে, এই নিচু জায়গাতে জমা হবে 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 হবে। তো এইভাবে ধীরে ধীরে ক্ষয় হতে 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 যখন আর এই নিচু জায়গায় জমা হতে হতে যখন একটা সমান ভূমিরূপের সৃষ্টি হবে, দেখো এই জায়গাটা ক্ষয় পেয়ে গেছে, ধরো ক্ষয় হতে 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 তার উচ্চতা অনেকটাই কমে গেছে, আর এই জায়গাটা জমা হতে 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 উচ্চতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ক্ষয় আর সঞ্চয়ের ফলে যদি এরকম একটা সমান ভূমিরূপের সৃষ্টি হয়, একেবারে প্রায় সমতল ভূমির সৃষ্টি হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা পর্যায়ন। অর্থাৎ এখানে ভূমির উচ্চতা হ্রাসও পায়, ভূমির উচ্চতা বৃদ্ধিও পায়, ফলে উচ্চতা হ্রাস আর বৃদ্ধির ফলে যখন একটা সমান ভূমিরূপের সৃষ্টি হয়, তখনই তাকে আমরা বলবো পর্যায়ন প্রক্রিয়া। এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমেই বহির্জাত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে থাকে। বুঝতে পারছো তোমরা সবাই? এরপরে এই বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হলো তিনটা পদ্ধতির মাধ্যমে, একটা অবরোহণ, আরোহণ, আর একটা বললাম আমি পর্যায়ন। এছাড়াও আরেকটা পদ্ধতি যেটাকে আমরা জৈবিক পদ্ধতি বলে থাকি। মূলত ওই তিনটা পদ্ধতি অর্থাৎ অবরোহণ, আরোহণ আর পর্যায়ন, এছাড়াও আরেকটা পদ্ধতিকে যেরকম জৈবিক পদ্ধতি। এই জৈবিক পদ্ধতির মাধ্যমে কি হয়, জীব জগতের দ্বারা যখন, অর্থাৎ হতে পারে উদ্ভিদ বা প্রাণী, এদের মাধ্যমে যখন ভূমিরূপের পরিবর্তন হবে, তখন তাকে আমরা বলবো জৈবিকভাবে ভূমিরূপের পরিবর্তন, যেটা পৃথিবী পৃষ্ঠের বাইরে অর্থাৎ বহির্জাত শক্তির মধ্যেই সেটাও পড়বে। এবার এই অধ্যায়ের মধ্যেই বেশ কতগুলো তোমাদের 2 মার্কের কোশ্চেন রয়েছে, যেরকম আবহ বিকার, এগুলো সম্পর্কে একটু ধারণা দিই। ক্লাস 9-এ হয়তো আমরা আবহিকার চ্যাপ্টার মধ্যে পড়েছিলাম, তো আবার তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, যদিও তোমাদের অনেকেরই মনে আছে। দেখো আবহিকার কি, আবহিকার কথাটা কিন্তু ওই আবহাওয়া থেকে এসেছে। আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, কি কি উপাদান, আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কি কি হতে পারে, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, বৃষ্টিপাত ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে এক একটা কি আবহাওয়ার উপাদান, আবহাওয়ার উপাদান। এই আবহাওয়ার উপাদান দ্বারা যদি কখনো ভূপৃষ্ঠের কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভূপৃষ্ঠের কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই স্থানেই পড়ে থাকে, ধরো ভূপৃষ্ঠের উপরে এরকম একটা শিলা রয়েছে, এখানে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কার্যকরী হলো, অর্থাৎ উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর চাপ, এগুলো যে কোনো একটা কার্যকরী হলো বা দুটো কার্যকরী হলো। এর ফলে যখন এই ভূমিরূপটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো সেই স্থানেই পড়ে থাকবে, চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো সেই স্থানেই পড়ে থাকে, অন্য কোথাও অগ্রসর হবে না, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা আবহবিকার। সেটা যান্ত্রিক উপায়েও হতে পারে বা রাসায়নিক উপায়েও হতে পারে। তাহলে আবার থেকে প্রথম থেকে আবার বলছি, দেখো যে আবহবিকার কি, আবহাওয়ার মধ্যে যে উপাদানগুলো রয়েছে, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই উপাদানগুলোর মাধ্যমে যখন ভূপৃষ্ঠের কোনো শিলা যান্ত্রিক বা রাসায়নিক উপায়ে, যান্ত্রিক পদ্ধতিও হতে পারে, রাসায়নিক পদ্ধতিও হতে পারে, এই হিসাবে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই স্থানেই পড়ে থাকে, এই একই জায়গায় পড়ে থাকে, অন্য জায়গায় স্থানান্তর হয় না, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা আবহবিকার। বুঝতে পেরেছো? অর্থাৎ ওই জায়গাতেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো পড়ে থাকে, আর এই যে পদার্থগুলো পড়ে থাকে না চূর্ণ বিচূর্ণ, এই পদার্থগুলোকে ফের বলা হয় কি জানো, রেগোলিথ বলা হয়, রেগোলিথ, রেগোলিথ বলা হয় থাকে। তাহলে আবহবিকার ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডকে আমরা কি বলবো, রেগোলিথ বলবো, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের আবহবিকার সম্পর্কে পুরো ডিটেলসে বলবো, বা ক্লাস 9-এ যখন ভিডিও করব তখন আবহবিকার সম্পর্কে পুরো ডিটেলস বলবো, কীভাবে যান্ত্রিক উপায়ে ক্ষয় হচ্ছে, যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াগুলি কী, রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলি কী। কিন্তু তোমাদের ক্লাস 10-এর জন্য এতটুকু মনে রাখলেই হবে যে আবহবিকার হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কার্যকরী হয়, শিলাকে যান্ত্রিক বা রাসায়নিক উপায়ে চূর্ণ বিচূর্ণ করে এবং শিলাখণ্ডগুলি ওই জায়গাতেই পড়ে থাকে, অন্য জায়গায় স্থানান্তর হয় না, তখন সেই পড়ে থাকা পদার্থগুলিকে রেগোলিথ বলে, আর এই গোটা প্রক্রিয়াটাকে তখন আমরা আবহবিকার বলবো। নেক্সট আবহবিকারের পর আছে হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়, এটাও আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। পুঞ্জিত ক্ষয়, পুঞ্জিত ক্ষয় কি, এই যে ধরো কোনো একটি পার্বত্য অঞ্চলে হতে পারে বা
যে কোনো জায়গায় হতে পারে, যদি আবহিকাগ্রস্ত হয় তাহলে আবহিকাগ্রস্ত শিলাখণ্ড কি করবে? যদি ভূমিরূপের ঢাল থাকে তাহলে ভূমিরূপের ঢাল বেয়ে নিচের দিকে অগ্রসর হবে কি হবে নয়? অবশ্যই অগ্রসর হবে, কারণ মধ্যাকর্ষণ শক্তির টানে কোনো কিছু তো আর দাঁড়িয়ে থাকবে না, তখন ভূমিরূপের ঢাল বেয়ে নিচের দিকে অগ্রসর হতে থাকে। আর ওই শিলাখণ্ডগুলো অর্থাৎ রেগোলিথগুলো যখন এরকম ভূমিরূপের ঢাল বেয়ে, আবহিকাগ্রস্ত রেগোলিথগুলো যখন ভূমিরূপের ঢাল বেয়ে নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে, অর্থাৎ এই ভূমিভাগের নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ এখানে আবহিকার হয় ঠিকই, এরকম আবহিকার হয় ঠিকই, কিন্তু ওই আবহিকার ফলে যে রেগোলিথগুলো থাকে সেগুলো ভূমিরূপের ঢাল বেয়ে ধীরে 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 অভিকর্ষজ টানে নিচের দিকে নামতে থাকে, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা পুঞ্জিত ক্ষয়। বুঝতে পেরেছ? নেক্সট হচ্ছে ক্ষয়ী ভবন। ক্ষয়ী ভবন, ক্ষয়ী ভবন কি? দেখো, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে দেখো এই আবহিকাগ্রস্ত শিলাখণ্ডগুলো কি করছে? তার নিজের স্থান পরিবর্তন করছে। আর এই পরিবর্তনের সাহায্য কে করছে? অভিকর্ষজ শক্তি এই শিলাখণ্ডগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে সাহায্য করছে। কিন্তু ক্ষয়ী ভবনের ক্ষেত্রে কি হয়? দেখো, এই যে আবহিকাগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যদি সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে আমরা আবহিকার বলে থাকি। কিন্তু এই শিলাখণ্ডগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, দেখো এটাতেও এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু এই শিলাখণ্ডগুলো যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, গিয়ে জমা হয়, হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে যায়, কিন্তু এদের নিয়ে যায় কে? বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি নিয়ে যায়। হতে পারে নদী, হতে পারে বায়ু, হতে পারে হিমবাহ। অর্থাৎ কেউ একজন আছে যে এই শিলাখণ্ডগুলোকে, অর্থাৎ আবহিকাগ্রস্ত শিলাখণ্ডগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কে নিয়ে যায়? এই যে প্রাকৃতিক শক্তিগুলো নিয়ে যায়। যখন এই আবহিকাগ্রস্ত শিলাখণ্ড অর্থাৎ রেগোলিথগুলোকে নদী, বায়ু, হিমবাহ এই বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তিগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা ক্ষয়ী ভবন। তাহলে পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রেও কি হয়? পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ক্ষয়ী ভবনের ক্ষেত্রেও পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিন্তু দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু শক্তি আলাদা আলাদা। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে শক্তি কি? অভিকর্ষজ শক্তি, অর্থাৎ ভূমিরূপে ঢাল বেয়ে অভিকর্ষজ টানে নিচের দিকে নামতে থাকে। কিন্তু আবহিকারের ক্ষেত্রে ক্ষয়ী ভবনের ক্ষেত্রে কি শক্তি কাজ করে? বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি, হতে পারে নদী, বায়ু বা হিমবাহ, এই শক্তিগুলো কাজ করে। অর্থাৎ দুটাতেই কিন্তু পদার্থের স্থান পরিবর্তন হয়, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রেও ক্ষয়ী ভবনের ক্ষেত্রেও, কিন্তু দুইটাতে কিন্তু আলাদা শক্তি কাজ করে। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে মনে রাখবা অভিকর্ষজ শক্তি দিয়ে ভূমিরূপে ঢালবে নিচের দিকে নামবে, আর ক্ষয়ী ভবনের ক্ষেত্রে মনে রাখবা বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি, হতে পারে নদী, বায়ু বা হিমবাহ। এরপরে যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে ক্ষয় সীমা। কি পড়বো আমরা? ক্ষয় সীমা। ক্ষয় সীমাটা কি একটু বলে দিই। ধরো এটা একটা কোনো ভূমিরূপ, এটা আমরা একটু আগেই দেখলাম অবরোহণ পদ্ধতির মাধ্যমে ভূমিরূপ কি হয়? ক্ষয় হয়। অবরোহণ পদ্ধতির মাধ্যমে ভূমিরূপ ক্ষয় হয়। আর এটা ধরো সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, এটা সমুদ্র। তাহলে ধরো এখানে অবরোহণ প্রক্রিয়া কার্যকরী হয়েছে, মানে ক্ষয় হচ্ছে। তো ক্ষয় হতে হতে ক্ষয়ের শেষ সীমা কোনটা হতে পারে? ক্ষয়ের সীমা বলছে, তার মানে ক্ষয় করার একটা কিন্তু নির্দিষ্ট সীমা রয়েছে, ওর পরে আর কোনো প্রাকৃতিক শক্তি, কোনো বহির্জাত শক্তি আর কাজ করতে পারে না, ওটাই লাস্ট পর্যায় ক্ষয়ের, ওর পরে আর কার্যকরী হয় না। তাহলে এই যে দেখো সমুদ্র জলতল পর্যন্ত যখন ক্ষয় হতে হতে ধীরে ধীরে ক্ষয় হতে হতে উচ্চতা কমবে, আবার ক্ষয় হবে, দিয়ে আবার উচ্চতা কমবে, আবার ক্ষয় হবে, দিয়ে আবার উচ্চতা কমবে, এভাবে কমতে কমতে কতক্ষণ পর্যন্ত ক্ষয় করতে পারবে? যতক্ষণ না পর্যন্ত সমুদ্র তল বরাবর আসছে। অর্থাৎ সমুদ্র তল বরাবর যখনই চলে আসবে তখন আর ক্ষয় হবে না, এটাই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ক্ষয়ের শেষ সীমা, তখন বলতে হবে সমুদ্র জলপৃষ্ঠ। সমুদ্র জলপৃষ্ঠই হচ্ছে ক্ষয়ের শেষ সীমা। হ্যাঁ, তবে আমরা কিছু কিছু ব্যতিক্রম দেখতে পাই, যেরকম মরু অঞ্চলের ক্ষেত্রে। মরু অঞ্চলের ক্ষেত্রে প্লায়াহ্রদ ক্ষয়ের শেষ সীমা ধরা হয়, বা ভৌম জলস্তর। কিন্তু ওভারঅল দিক থেকে ক্ষয়ের শেষ সীমা কিন্তু কি বলবো আমরা? সমুদ্র জলপৃষ্ঠ। কিন্তু মরু অঞ্চলের ক্ষেত্রে প্লায়াহ্রদ বা ভৌম জলস্তর পর্যন্ত হয়। যখন আমি প্লায়াহ্রদ বা ভৌম জলস্তর পড়াবো এই অধ্যায়ের মধ্যেই রয়েছে,
বা বায়ুমণ্ডলের বায়ুর ক্ষয়কার্যের ফলে, তখন তোমরা বুঝে যাবে যে প্লায়া হ্রদ কী জিনিস। আপাতত এতটুকু মনে রাখো যে মরু অঞ্চলের ক্ষেত্রে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে প্লায়া হ্রদ বা ভৌমজলস্তর, কিন্তু ওভারঅল দিক থেকে ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্র জলপৃষ্ঠ। বুঝতে পেরেছ? এবার দেখো বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তিগুলো বললাম আমি, যেরকম নদী, বায়ু, হিমবাহ, আরো আছে সমুদ্র তরঙ্গ। এবার যদি বলে এই শক্তিগুলো সবচেয়ে বেশি কোথায় কার্যকরী হতে পারে, কোন অঞ্চলে সবচেয়ে বেশি এই শক্তিগুলি কার্যকরী হতে পারে, দেখো যেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে, বৃষ্টিপাত বেশি হবে, বৃষ্টিপাত বেশি হলে কি হবে, নদীতে জলের পরিমাণ বাড়বে। হ্যাঁ, তার মানে বৃষ্টিবহুল অঞ্চলেই কিন্তু নদী সবচেয়ে বেশি কাজ করতে পারবে। যদি বলে বায়ু সবচেয়ে বেশি কোথায় কাজ করতে পারবে, দেখো বায়ুকে কাজ করতে গেলে কোথায় সবচেয়ে বেশি কাজ করতে পারে, বায়ুকে কাজ করতে গেলে অবশ্যই বায়ুর বাধার যাতে সম্মুখীন না হয়। আর বায়ুর বাধার সম্মুখীন কোথায় হবে না, দেখো যদি ভারতের ক্ষেত্রে বলি তাহলে উপকূলবর্তী অঞ্চলে, দেখো সমুদ্রের উপর দিয়ে যখন প্রচণ্ড বেগে বায়ু আসে, তাহলে উপকূলবর্তী অঞ্চলে এই বায়ুর ফলে ক্ষয় আমরা লক্ষ্য করতে পারবো কি পারবো না, বা সঞ্চয় অবশ্যই। তার মানে উপকূলবর্তী অঞ্চলে। আর দেখো মরুভূমি অঞ্চলে, মরুভূমি অঞ্চলে কি হয়, মরুভূমি অঞ্চলে ভারতের ক্ষেত্রে দেখো এদিকে মরুভূমির অঞ্চল রয়েছে, এই ভারতের ক্ষেত্রে এই মরুভূমি অঞ্চলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, মানে জনবিহীন, গাছপালাহীন, হ্যাঁ, তো কিছুই থাকে না, ফাঁকা ধুধু মাঠ। তাহলে ওই অঞ্চলের উপর দিয়ে বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হতে পারবে, আর ফলে যেই অঞ্চলের মধ্যে দিয়ে বায়ু প্রচণ্ড বেগে প্রবাহিত হতে পারবে সেখানেই বায়ুর ক্ষয়কার্য দেখা যাবে। অর্থাৎ মরু অঞ্চলে আমরা বায়ুর ক্ষয়কার্য দেখতে পাবো, আর কোন অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে, কারণ ওই সমুদ্রের উপর দিয়ে নির্দ্বিধায় বায়ু এসে উপকূলবর্তী অঞ্চলে ধাক্কা দিবে, তখনই ক্ষয় হবে। নেক্সট হচ্ছে হিমবাহ। হিমবাহ হচ্ছে বরফের টুকরো যেটা অভিকর্ষীয় টানে ধীরে ধীরে নিচের দিকে নামে। তো এটা আমরা কোথায় দেখতে পাবো, অবশ্যই উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাবো, উচ্চ পার্বত্য অঞ্চলে দেখতে পাবো, উচ্চ পার্বত্য অঞ্চলে। সমুদ্র তরঙ্গ অবশ্যই উপকূলবর্তী অঞ্চলে আমরা সমুদ্র তরঙ্গের ফলে ক্ষয় লক্ষ্য করতে পারবো বা সঞ্চয় লক্ষ্য করতে পারবো উপকূলবর্তী অঞ্চলে। তো আজকে আমি এখানেই ক্লাস শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। এতদিন সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা।